নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এমন একটা ডেটা নির্ভর এবং দর্শক দীর্ঘ স্ট্র্যাটেজি ডিকোড করতে চলেছি যা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তন এনে দিয়েছে। চলুন দেখা যাক কিভাবে একটা নিখুঁত দীর্ঘমেয়াদী পরিকল্পনা বছরের পর বছর ধরে টিকে থাকা একটা রাজনৈতিক কাঠামোকে সম্পূর্ণ বদলে দিল। শুরুতেই এই দুটো সংখ্যার কথা একটু ভাবুন তো। ২০৬ বনাম ৯৪। এটা শুধু একটা ভোটের রেজাল্ট নয়, ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা একটা সরকারের পতনের সবচেয়ে বড় প্রমাণ। যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস মাত্র ৯৪টি আসনে আটকে গেল, সেখানে বিরোধী শিবির বিজেপি জিতে নিল ২০৬টি আসন। আকাশ পাতাল তফাৎ, তাই না? কিন্তু এই অসম্ভব মনে হওয়া ম্যাজিকটা হলো কিভাবে? চলুন সেটাই উদ্ঘাটন করা যাক। ওকে, চলুন দেখে নিই আজকের আলোচনায় আমরা ঠিক কি বিষয় কভার করতে চলেছি। আমরা শুরু করব ঐতিহাসিক পট পরিবর্তন দিয়ে। এরপর দেখব বুথ লেভেলের মাইক্রো টার্গেটিং কৌশল, নেতৃত্ব বদল ও দুর্নীতি বিরোধী আখ্যান, নীরব ভোটার ও আর্যকর ইস্যুর প্রভাব, মেরুকরণের সমীকরণ এবং সবশেষে এই ১ দশক লম্বা পরিকল্পনার চূড়ান্ত ফলাফল। প্রথমে আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, ঐতিহাসিক পট পরিবর্তন। এই জয় কিন্তু একেবারেই রাতারাতি আসেনি। ২০১৪ সালের কথা একবার ভাবুন, তখন বিজেপি পেয়েছিল মাত্র ৩টে আসন। মানে সেভাবে দেখতে গেলে তখন তারা থার্ড ফোর্স বা তৃতীয় শক্তিও ছিল না। কিন্তু ওই বছরই কেন্দ্রে ক্ষমতার পালাবদলের পর বাংলাকে একটা টার্গেট স্টেট হিসেবে চিহ্নিত করা হয়। এরপর ২০১৮ সাল থেকে একদম বুথ লেভেলে শুরু হলো মাইক্রো টার্গেটিং। আর গেম চেঞ্জার হল ২০২০ সাল, যখন শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট নেতা দলবদল করলেন। এই দীর্ঘ অত্যন্ত ক্যালকুলেটেড জার্নিরই শেষ পরিণতি ছিল ২০২৬-এর ওই ল্যান্ডস্লাইড ভিক্টরি বা বিপুল জয়। এবার চলুন আমাদের দ্বিতীয় পর্বে, কৌশল অর্থাৎ বুথ ও মাইক্রো টার্গেটিং। আগে সাধারণত কি হতো? সারা রাজ্য জুড়ে একটা ঢালাও প্রচার চলত, বড় বড় সাধারণ জনসভা হতো। কিন্তু ২০১৯ থেকে ২০২৪ সালের ভোটের ডেটা অ্যানালিসিস করে স্ট্র্যাটেজিতে একটা বিরাট বদল আনা হলো। ঢালাও প্রচারের বদলে টার্গেট করা হলো নির্দিষ্ট ২১০টি আসনকে। একে বলা হলো ফোকাস কনস্টিটিউয়েন্সি, মানে যেগুলোতে জেতার চান্স সবচেয়ে বেশি, ঠিক সেখানেই নির্দিষ্টভাবে লোকবল আর রিসোর্স ঢালো। এই সুনিপুণ ডেটা নির্ভর মাইক্রো টার্গেটিংটাই কিন্তু শাসক দলের নিজস্ব বুথ ম্যানেজমেন্টকে জোরদার টেক্কা দিয়েছিল। এরপর আসছি ৩ নম্বর পর্বে, নেতৃত্ব ও দুর্নীতির বিরুদ্ধে আখ্যান। বাংলা জিতলে দিল্লি মজবুত হবে। অমিত শাহের এই কথাটা কিন্তু শুধু একটা স্লোগান ছিল না, এটা ছিল একটা ক্লিয়ার ডিরেকশন। জাতীয় রাজনীতিতে বাংলার ৪২টা লোকসভা আসনের গুরুত্ব তো আমরা সবাই জানি। আর ওই যে বারবার বহিরাগত তকমা দেওয়া হচ্ছিল, সেটা কাটানোর জন্য একদম মাস্টার স্ট্রোক হিসাবে একটা প্রতিশ্রুতি দেয়া হলো, ক্ষমতা এলে এই রাজ্যেরই কোনো ভূমিপুত্র বা বাঙালি হবেন মুখ্যমন্ত্রী। এই কথাটা সরাসরি মানুষের ইমোশনে গিয়ে হিট করেছিল। এই স্ট্র্যাটেজিগুলো একটু ভালো করে খেয়াল করুন। ২০২০ সালের শেষে শুভেন্দু অধিকারীর যোগদানটা ছিল দারুণ একটা কৌশলগত পদক্ষেপ। এরপর ২০২১-এ নন্দীগ্রামে যখন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় হারলেন, তখন সাধারণ মানুষের মনে একটা বিশাল সাইকোলজিক্যাল প্রভাব পড়ল। সবার মনে হলো পরিবর্তন তো সম্ভব। আর ঠিক সেই হাওয়াতে রিলিজ করা হলো ২২০টি আসনের জন্য আলাদা আলাদা স্পেসিফিক চার্জশিট। সারদা, রোজ ভ্যালি থেকে শুরু করে কয়লা, গরু আর রেশন পাচার, এই দুর্নীতিগুলোকে একেবারে পয়েন্ট টু পয়েন্ট মানুষের সামনে তুলে ধরে পুরো ভোটটাকে শাসক দলের বিরুদ্ধে জবাবদিহিতার একটা গণভোটে পাল্টে দেওয়া হলো। এবার এই সংখ্যাটা একটু ভেবে দেখুন, ৭.৫ লক্ষ। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঠিক এত মানুষের জমায়েতে একটা মেগা জনসভা হয়েছিল, যা ছিল একটা বড়সড় মনস্তাত্ত্বিক টার্নিং পয়েন্ট। এর সাথে যোগ হল শীর্ষ নেতাদের একের পর এক মেগা ইভেন্ট আর মিঠুন চক্রবর্তীর মতো জনপ্রিয় লোকাল তারকাদের উপস্থিতি। সব মিলিয়ে প্রচারের এমন একটা ঢেউ উঠল যা সাধারণ ভোটারদের মনে একটা প্রবল আত্মবিশ্বাসের জন্ম দিয়েছিল। আমাদের ৪ নম্বর পর্ব, নীরব ভোটার ও আর্যকর আন্দোলন। চুপচাপ কমলছাপ, এই স্লোগানটা নিশ্চয়ই শুনেছেন। এটা শুধু মুখের কথা ছিল না, এটা ছিল গ্রাসরুট বা তৃণমূল স্তরে তৈরি করা অত্যন্ত সুপরিকল্পিত একটা নেটওয়ার্ক।
এমন অনেক ভোটার ছিলেন যারা হয়তো অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতায় ভুগছিলেন, কিন্তু প্রকাশ্যে শাসক দলের ক্যাডারদের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছিলেন না। এই ক্যাম্পেইনটা ঠিক সেই সাইলেন্ট ভোটার বা নীরব ভোটারদেরই একজোট করেছিল, যাতে তারা কোনো ভয় ছাড়াই ভোট কেন্দ্রে যেতে পারেন। এরপরই ঘটে ২০২৪ সালের সেই অত্যন্ত মর্মান্তিক আরজিকর মেডিকেল কলেজ ট্র্যাজেডি। এই ঘটনাটা শাসক দলের ইমেজকে একদম ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। ভাবলে অবাক হবেন, পানিহাটির মতো শাসক দলের একদম দুর্ভেদ্য ঘাঁটিতেও বড়সড় পরিবর্তন দেখা যায়। সেখানে খোদ আরজিকর নির্যাতিতার মায়ের কাছেই শাসক দলের প্রার্থীকে হার মানতে হয়। নারী ভোটাররা, যারা একসময় শাসক দলের সবচেয়ে বড় ভোট ব্যাংক ছিলেন, এই ঘটনার পর তাদের একটা বিশাল অংশ কিন্তু সরাসরি বিরোধী শিবিরের দিকে ঝুঁকে পড়েন। ৫ নম্বর পর্ব, মেরুকরণ ও ভোট ব্যাংকের সমীকরণ। এই মেরুকরণের ব্যাপারটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে হয়েছিল। এখানে পরিষ্কার ৫টা ধাপ কাজ করেছে। ১. অনুপ্রবেশকারী আখ্যান তৈরি করা। ২. বিভিন্ন সরকারি সিদ্ধান্তকে তোষণের রাজনীতি বলে দাগিয়ে দেওয়া। ৩. জয় শ্রীরাম স্লোগানটিকে স্রেফ একটা স্লোগান থেকে একটা রাজনৈতিক পরিচয়ে বদলে ফেলা। ৪. সিএএ এবং এনআরসি নিয়ে মানুষের মনে যে উদ্বেগ আর প্রত্যাশা ছিল, সেটাকে পুরোপুরি কাজে লাগানো। এবং সবশেষে বিভিন্ন বিরোধী দলের মধ্যে সংখ্যালঘু ভোটের যে বিভাজন, তার পরোক্ষ সুবিধাটা তুলে নেওয়া। এই ডেমোগ্রাফিক বা জনসংখ্যার সমীকরণটা আসলে একদম পিওর ম্যাথমেটিক্স। রাজ্যে হিন্দু ভোটার প্রায় ৭০%, আর সংখ্যালঘু ও অন্যান্যরা মিলে বাকি ৩০%। এখন হিসাবটা খুব সোজা। এই ৭০% মেজরিটি ভোটারের মধ্যে যদি মাত্র ৬০ থেকে ৬৫% একটা নির্দিষ্ট দলের পক্ষে একজোট হয়ে যায়, তাহলে কিন্তু তাদের জয় গাণিতিকভাবে একদম অবাধারিত। আর সংখ্যালঘু ভোট যখন অন্য দলগুলোর মধ্যে ভাগ হয়ে যায়, তখন এই সমীকরণটা আরও স্ট্রং হয়ে ওঠে। এর সাথে আরেকটা খুব ক্রুশিয়াল ব্যাপার হল মতুয়া সম্প্রদায়ের সাপোর্টটা ধরে রাখা। নাগরিকত্ব আইন নিয়ে এত রকম আইনি জটিলতা বা দীর্ঘসূত্রিতা থাকা সত্ত্বেও উত্তর ২৪ পরগনা কিংবা নদিয়ার মতো বেশ কিছু ক্রিটিক্যাল জেলায় মতুয়া সমাজ কিন্তু ওই দীর্ঘমেয়াদী নাগরিকত্বের আশায় বিজেপির ওপরই ভরসা রেখেছিল। এটা নিঃসন্দেহে এই স্ট্র্যাটেজির একটা বড় সাকসেস। আমরা এসে গেছি আমাদের একেবারে শেষ পর্বে, দশকব্যাপী পরিকল্পনার চূড়ান্ত পরিণতি। এই ডেটাটা একটু লক্ষ্য করুন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো দুর্ভেদ্য ঘাঁটি, যেখানে শাসক দল বরাবরই অপ্রতিরোধ্য ছিল, সেখানে আগের নির্বাচনে বিরোধী পক্ষের ছিল মাত্র ৬টা আসন, আর ২০২৬ সালে সেটা ১ লাফে হয়ে গেল ১৪টা। দক্ষিণবঙ্গের এই গড় ভেঙে দেওয়াটা পরিষ্কার প্রমাণ করে দেয় যে দশকের পর দশক ধরে তৈরি হওয়া কোনো রাজনৈতিক দুর্গ কিন্তু একেবারে অভেদ্য নয়। তো সব মিলিয়ে এই বিশ্লেষণ থেকে আমরা কি বুঝলাম? ১৫ বছরের একটা রাজনৈতিক দুর্গ পতনের জন্য ঠিক কি দরকার হয়েছিল? দরকার হয়েছিল টানা ১০ বছরের অসম্ভব ধৈর্যশীল একটা লং টার্ম প্ল্যানিং, ডেটার উপর ভরসা করে নিখুঁত মাইক্রো টার্গেটিং, লোকাল প্রভাবশালী নেতাদের খুব সুন্দরভাবে এক ছাতার তলায় নিয়ে আসা, আর সবশেষে ঠিক মোক্ষম সময়ে সঠিক সামাজিক ইস্যুগুলোকে কাজে লাগানো। সব শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। ডেটা আর এত সূক্ষ্ম ক্যালকুলেশনের ওপর দাঁড়িয়ে থাকা ১ দশক লম্বা এই যে স্ট্র্যাটেজিক প্লেবুক, এটাই কি আগামী দিনে সারা বিশ্বে বড় বড় রাজনৈতিক দুর্গ ভাঙার নতুন মডেল বা মানদণ্ড হয়ে উঠবে? আপনারা কি ভাবছেন? আজকের এই বিশ্লেষণী আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।